আপনাদের এই বাগজলা চত্বর খুঁজলেও এরম দুই একটা বক্তা পাওয়া যাবে। এলেম কালাম কিচ্ছু নেই বাবা, কি শুধু সুর আছে, গজল আছে, এটি চলতেছে। তো লোকে নেচ্ছে, আবার স্টেজে উঠে হাক্কানি রব্বানি আলেমদেরকে ভণ্ড ভণ্ড করতেছে। আসলে ভণ্ড যে কি এইটাই সে জানে। আমার কথা বুঝেননি জি? তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, 2008 সালে আমি যখন আলিয়া ইউনিভার্সিটি থেকে মৌলানা কমপ্লিট করি, তার আগে থেকে মুফতি সাহেব মাতিন সাহেবের সাথে আমি সম্পর্কে জড়িয়ে, সাংগঠনিক সম্পর্কে। আমি যখন 8-9-এ পড়তাম বসিরহাট আমিনিয়া মাদ্রাসায়, তখন মুফতি সাহেবের কাছ থেকে বঙ্গনূর পত্রিকা নিতাম। সেই বঙ্গনূর পত্রিকা বিক্রি করে মুফতি সাহেবের কাছে টাকা পৌঁছে দিতাম। আমার খুব মনে পড়ে, সেখান থেকে এর সাথে জড়িয়ে যখন 2008 সালে মৌলানা কমপ্লিট হলো, আস্তে 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 সম্পর্কের আরো গভীরতা তৈরি হলো। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فيا أيها الحاضرون رحمكم الله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله فأعوذ بالله من الشيطان الرجيم هل يستوي الأعمى والبصير ولا الظلمات ولا النور صدق الله المولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم إن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم صدق رسوله النبي الكريم ভাই এখন আর উঠে বাড়ি যাওয়ার মতো পরিস্থিতি নেই। মাদ্রাসা কর্তৃপক্ষ বলি আর আজকের এই মজলিসের আয়োজক মণ্ডলী বলি, আপনাদের জন্য অনেকটা রান্না বান্না করেছেন। আর আমি এই রাত্রে উঠে এখন অজনসিহত করে না আপনাদের কষ্ট দেব আর না
এই রান্না বান্না বা তাবারুক থেকে আপনাদের মাহরুম করব। কেউ চলে যান, আমি এটা এখন আর চাইব না, বরং চাইব আখেরি দোয়া মোনাজাত হবে। সবাই একটু আখেরি দোয়া মোনাজাতে আপনারা শরীক হবেন। মাদিন সাহেব হুজুর একটু পরিদর্শন করছেন, যে পরিদর্শনটা হুজুরের খুবই দরকার। শুনুন, আবার আমি বলছি তা বিশ্বাস করে না, পেছন দিক দিয়ে ফিরে আবার তাকাচ্ছে আমি ঠিক বলতেছি কিনা। আমি তো বলছি যে উনি পরিদর্শন করছেন, আপনাদের কি মন চাচ্ছে যদি তাহলে চলেন সবাই মিলে ঘুরে আসি, এসে তারপর আখিরি দোয়া করবানি। দেখুন, আজকের এই মজলিস শুরু হয়েছে আসরবাদ, নাকি আসরবাদ শুরু হয়েছে, এখন রাত 12টা টপকেছে, 12টা 14 এখন, আর আমার আসবারও কথা ছিল রাত 12টায়। তো খুব ভালো হতো যদি আমরা মজলিস 12টাতে সমাপ্ত করতে পারতাম বা ইতি টানতে পারতাম। সেটা আমাদের পক্ষে হয়তো সম্ভব হয়ে ওঠেনি। তো এখন আমরা এই মজলিসের ইতি টানব। আমি একটা দুটো কথা শুধু আপনাদেরকে বলবো। ভাই, কাজের মানুষ আলাদা, সমালোচনা করার মানুষ আলাদা। শুনছেন নাকি? কাজের মানুষ আলাদা, সমালোচনা করার মানুষ আলাদা। মাদিন সাহেব হুজুর যতই সমালোচিত হন এবং মুফতি সাহেব হুজুর যতই সমালোচিত হন, বা আমরা অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআতের সাথে যারাই জড়িয়ে আছি, এই ব্যাপক সমালোচনার পরেও ছেলেদের এবং মেয়েদের জন্যে এ বাঙালি জাতিকে অনেকগুলি শিক্ষা প্রতিষ্ঠান উপহার দিতে পেরেছি। আলহামদুলিল্লাহ বললেন না তো? আমি বললাম না যে আমি ওয়াজ করব না, আমি একটা দুটো প্রাসঙ্গিক কথা বলছি। কিছু আলেম আছেন যারা শুধু নিজেদের সংসার দরদি, নিজেদের সংসারটা কিভাবে চলবে, নিজেরা কি খাবে, নিজের ছেলে কোথায় পড়বে, মেয়ে কোথায় পড়বে, কার জন্যে কেমন ভালো জামা কাপড় কিনবে। কিছু আলেম আছে যারা শুধু এইটা নিয়ে ব্যস্ত। আলহামদুলিল্লাহ, আমি আলহামদুলিল্লাহ পড়েই বলছি, তারা দিনের একটা দায়িত্ব হয়তো পালন করে, রাতে কিছু ওয়াজ নসিহত করে, এবং এই ওয়াজ নসিহতের বিনিময়ে যেটা পায় সেটা দিয়ে তাদের সংসার চলে, পরিবার চলে, পরিবারের সদস্যদের চলে। বাকি মুসলিম কমিউনিটিকে নিয়ে, মুসলিম জাতিকে নিয়ে নতুন করে তারা কিছু ভাবে না, এবং তারা মনে করে যে এই ওয়াজ নসিহতটাই ইসলামের সবচাইতে বড় খেদমত। এর চেয়ে বড় কোনো খেদমত ইসলামের জন্যে আর নেই। অন্য কোনো খেদমতের চিন্তাও করে না, রাস্তাও তারা দেখে না, কোনো স্বপ্নও কখনো দেখে না।
মাতিন সাহেব হুজুর যখন বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া আমালিহি ওয়া বায়ানিহি ওয়া মাকানিহি, আজ থেকে এটা কত সাল বলুন বলুন বলুন। আমি আলিয়া ইউনিভার্সিটি থেকে যখন মৌলানা কমপ্লিট করি তখন 2008 সাল। আর 2008-এর আগে থেকে আমি মুফতি আব্দুল মাতিন সাহেব এবং মুফতি সাহেব হুজুরের সাথে বিভিন্নভাবে সম্পর্কে জড়িয়ে, আমি বক্তৃতা জগতে 2008-এরও আগে 2006, 2005, 2004, 2003, 2002 বোঝেননি? আমি তখন আলেম পরীক্ষা দেয়নি, তার আগের থেকে আমি ওয়াজ করি। তাই জিজ্ঞেস করতে পারেন তখন কি ওয়াজ করতেন। তখন আমি বক্তা না, ওই ধরুন গ্রামে একটা জলসা জুলুস হবে, সন্ধ্যাবেলা একটু গেলাম, সন্ধ্যের দিক তো মাইক খালি, বুঝেননি? তা ধরুন সেই মজলিসে মাদিন সাহেবের দাও, আমি এক ঘন্টা 1.5 ঘন্টা বললাম, সন্ধ্যাবেলা মাইক খালি, লোকজন কিছু জমে গেল, আর আমার ভালোও লাগতো। আর তখন আমার রস কি জানেন, ওই যে উর্দু বইগুলো পড়তাম না, উর্দু পেহলি, দুসরি, তিসরি, চৌথি, এদের নবীর জীবনের ছোট ছোট ঘটনা উর্দুতে লেখা, ওই পড়তাম আর ওই ওয়াজ করতাম। আর সেও তো অনেক ভালো ওয়াজ, অনেক ভালো ভালো ওয়াজ, সেসব ওয়াজ সচরাচর আলেমরা করে না। দারুণ দারুণ নসিহত। আমি সেই পিরিয়ডে মাইকে বসতাম, আলাপ আলোচনা করতাম। বলতে বলতে না একজন মানুষ বক্তা হয়। এলেম বলো আলাদা, ইলম আলাদা, বক্তৃতা আলাদা। ইলম জোগাড় না করেও বক্তৃতা হওয়া যায়, এই বক্তা হওয়া যায়, বক্তৃতা দেওয়া যায়। যেমন বাদামের খোলা, হ্যাঁ না বলবেন তো? বাদামের খোলা নিয়ে যে ওয়াজ করেছে সে বিরাট বড় আলেম তো, হ্যাঁ না বলে না? আপনাদের এই বাগজলা চত্বর খুঁজলেও এরম 2-1টা বক্তা পাওয়া যাবে, এলেম কালাম কিচ্ছু নেই বাবা, কি শুধু সুর আছে, গজল আছে, এটি চলতেছে তো। লোকে নেচ্ছে, আবার স্টেজে উঠে হাক্কানি রব্বানি আলেমদেরকে ভণ্ড ভণ্ড করতেছে। আসলে ভণ্ড যে কি এইটাই সে জানে। আমার কথা বুঝেননি? জি, তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, 2008 সালে আমি যখন আলিয়া ইউনিভার্সিটি থেকে মৌলানা কমপ্লিট করি, তার আগে থেকে মুফতি সাহেব মাতিন সাহেবের সাথে আমি সম্পর্কে জড়িয়ে, সাংগঠনিক সম্পর্কে। আমি যখন 8-9-এ পড়তাম বসিরহাট আমিনিয়া মাদ্রাসায়, তখন মুফতি সাহেবের কাছ থেকে বঙ্গনূর পত্রিকা নিতাম। সেই বঙ্গনূর পত্রিকা বিক্রি করে মুফতি সাহেবের কাছে টাকা পৌঁছে দিতাম। আমার খুব মনে পড়ে, সেখান থেকে এর সাথে জড়িয়ে। যখন 2008 সালে মৌলানা কমপ্লিট হলো, আস্তে 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 সম্পর্কের আরো গভীরতা তৈরি হলো। তো মাদিন সাহেব হুজুরের সাথে মিশতাম, উঠতাম, বসতাম, চলতাম, ফিরতাম, সোহবতে থাকতাম।
তো দেখতাম ঘুরতে ফিরতে উনি একটাই কথা বলতেন যে আমাদের দেশে ছেলেদের অনেক মাদ্রাসা আছে, মেয়েদের মাদ্রাসা নেই। আজ আমি দায়িত্ব নিয়ে বলছি, মেয়েদের মাদ্রাসা তৈরি করার স্বপ্ন প্রথম যিনি দেখেছিলেন বাংলায়, সিলসিলায়ে ফুরফুরা শরীফের মতাদর্শে দাঁড়িয়ে। তখন তবলিগদের অনেক মাদ্রাসা ছিল, বলো, অনেক মাদ্রাসা তবলিগদের। সিলসিলায়ে ফুরফুরা শরীফের মতাদর্শে দাঁড়িয়ে মেয়েদের জন্য কিছু প্রতিষ্ঠান করতে হবে, এই স্বপ্ন প্রথমবার দেখেছিলেন মুফতি আব্দুল মাতিন সাহেব। সেই স্বপ্নের বাস্তবায়ন করেছিলেন মুফতি আব্দুল মাতিন সাহেব। আমার যতদূর মনে পড়ে সম্ভবত 2010 সাল, কত 2011 যে না 2012 সালে যে খাদিজা মাদ্রাসা, সেও মাতিন সাহেবের স্বপ্ন। মাতিন সাহেব হুজুরি বলেছিলেন যে ছেলেদের অনেক এতিমখানা আছে, মেয়েদের নেই, মেয়েদের জন্য আমি একটা এতিমখানা করব। শাকচুড়া বাজার পার্শ্বস্থ দক্ষিণ গোলাইচন্ডী গ্রামের এক হাজী সাহেব বললেন আমি জায়গা দেব। মাতিন সাহেব বললেন আপনার জায়গাতে এতিমখানা করব। সেই এতিমখানাই হলো খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা। পরে মাদ্রাসা শব্দ যোগ হয়েছে, অ্যাকচুয়াল দলিলে বলো আছে খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা, সেখানে মাদ্রাসা নেই। ও রেজিস্ট্রেশনও তো না, পরে তো আমরা নিজেরা মাদ্রাসা যোগ করি। এই জন্য খাদিজা এতিমদের দরজা সবসময় খোলা। এখনো যে কোনো এতিম যদি বলে আমি একটু ভর্তি হব, তার ভর্তি নেওয়া হবে। ভর্তি ফি 3450 টাকা এখন। কোনো এতিম যে যদি বলে আমি এত টাকা দিতে পারছি না, এটা তুমি যা দিতে পারবা তাই দাও, তাদের ভর্তি হবে। এই দরজাটা শুধু এতিমের জন্য খোলা। কারণ কি? কারণ ওটা আসলে এতিমখানা, বুঝেননি? সেজন্য এতিম গেলে কোনো এতিমকে খাদিজা মাদ্রাসা ফেরায় না। মাদ্রাসা এইটা ভাবে যে কিচ্ছু পড়াশোনা কিচ্ছু পারার দরকার নেই, ও এখান থাকুক, দুটো খেয়ে মানুষ হোক, 5 বারের নামাজটা পড়ুক, পর্দাটা শিখুক, আর 5 বারের মানে কোরআনটা তেলাওয়াত করা শিখুক, 5 বারের সালাতটা আদায় করা শিখুক। ঠিক কিনা বলবেন তো? এরপরে পড়াশোনা যেটা হবে ওটা ওর এক্সট্রা। এবার বহু এতিম আছে যারা ব্রিলিয়ান্ট, তারা পড়াশোনা করে তাদের জায়গা ছিনিয়ে নিচ্ছে। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি, কোনো এতিমকে খাদিজা থেকে ফিরিয়ে দেওয়া হয় না। এরপরে এই খাদিজা মাদ্রাসা তৈরির পরে যে মাদ্রাসাগুলো হয়েছে, এগুলোর ফিরিস্তি আপনাদের দেই। হ্যাঁ, যদিও ধারাবাহিকভাবে লেখা নেই, এরপরেও বলছি। খাদিজা মাদ্রাসা, ফাতেমা মাদ্রাসাতুল বানাত, জেবুন্নেসা, চিস্তিয়া, জীবনতলা, দক্ষিণ বরুণী, হালিমা, আমিনা মাদ্রাসাতুল বানাত, জোড়া অশ্বত্থলা এই প্রতিষ্ঠানটা কিনা, বিবি আসিয়া গার্লস ইনস্টিটিউট, তাই তো? গার্লস ইনস্টিটিউট, যেটা জোড়া অশ্বত্থলায় মাতিন সাহেব নিজে একদম নিজে দায়িত্ব নিয়ে যেটা করেছেন, যার জন্য মাতিন সাহেব ভিক্ষা পর্যন্ত করতে বেরিয়েছেন, মানে পাড়ায় পাড়ায়। সেটা মাতিন সাহেব বললেন না যে চালু হবে। এরপরে হাওড়া জেলার ডাঁচিতে একটা মাদ্রাসা আছে মেয়েদের, আর আমাদের বইকারা তো বহু বছর ধরে চলে আসছে। যদিও বইকারাতে মেয়েদের যে মাদ্রাসাটা চলে, সেখানে মেয়েরা নামাজ পায়, কোরআন তেলাওয়াত পায়, শরীয়তের মসলা মাসাইল পায়, কিন্তু মাদ্রাসাটা খারিজি মডেল অনুযায়ী চলে।
এখন কোয়েড হয়ে গেছে। কিন্তু প্রথম যখন মরহুম মকফুর হাফেজ শামসুর রহমান সাহেব হুজুর প্রতিষ্ঠা করেছিলেন, তখন ওটা ছিল বইকারা আদর্শ বালিকা মাদ্রাসা। তা এরপরে আমাদের পশ্চিম নন্ডিহাটের আয়েশা মাদ্রাসা, পশ্চিম নন্ডিহাট, তারপরে দক্ষিণ চব্বিশ পরগনার আর একটা মাদ্রাসা, তার নাম সস্তেন গাছি। দেখতে 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 মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুরের নেতৃত্বে আজকে মেয়েদের এতগুলো মাদ্রাসা গড়ে উঠেছে। তো এই যে এতগুলো মাদ্রাসার নাম করলাম, এই মাদ্রাসাগুলোতে বহু মেয়েরা পড়াশোনা করছে তো, হ্যাঁ না বলে না? তোমরা ভাই সমালোচনা করো আর আমরা প্রতিষ্ঠান গড়ি নাকি? তোমরা পর্যালোচনা করো আর আমরা কাজ করি। মাতিন সাহেব হুজুর সালাম পড়েছেন, তবে একটুখানি ছোট্ট করে সালাম পড়ে নেন, আমি শুধু দোয়াটা করব। উঠে দাঁড়ান। ইয়া নবী সালামুন। সালাওয়াতুল্লাহি